উত্তরে নদ নদীর পানি কমলেও কয়েক জেলায় বেড়েছে ভাঙন। শরীয়তপুরের জাজিরায় বাঁধের কাজ শেষ না হওয়ায় উৎকণ্ঠায় পদ্মাপাড়ের বাসিন্দারা। এই শহরের মধ্যে আরো 1-1.5 বাড়ি ছিল, এই 1-1.5 বাড়ি চলে গেছে। পরিবার নিয়ে অনেক সমস্যাতে আছে। পটল ক্ষেত করছি, শশা করছি এবং পাট ক্ষেতও করছি। এখন বন্যা আসে সব চলে গেল। ফরিদপুরের ভাঙ্গায় সংঘর্ষে নিহত সুমনের বাড়িতে মাতম। হত্যার প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন। শহরের তুলনায় গ্রামাঞ্চলে ভোগান্তি বেশি। বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ভালোমতো পড়াশোনা করতে পারতেছি না। লোডশেডিং এর পরিমাণটা অনেক বেশি, যে কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই আগের থেকে খারাপ অবস্থায় আছে। সাতক্ষীরা সদরে বৃক্ষরোপণ কর্মসূচির বরাদ্দ নিয়ে ৯-৬ বাঁশের খুঁটি ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উপকারভোগীদের। 5টা চারা পেয়েছি, 5টি বাঁশ আর সার একটা। 40 থেকে 50 টাকা হাইস্ট কিনা পড়ে আস্ত বাঁশ। আর এই বাঁশটা আপনি যে বাঁশটা 30টা দিয়েছেন, এর দাম ওই অনুযায়ী হিসাব করলে 15 টাকা পিস পড়ে। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। উজানের ঢল আর বৃষ্টি কমে আসায় উত্তরের নদ নদীর পানি কমেছে। কুড়িগ্রামে দুধকুমার নদের পানিতে প্লাবিত বেশিরভাগ এলাকা থেকে নেমেছে বানের জল। তবে 7টি উপজেলার নিম্নাঞ্চলের কিছু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। ডুবেছে প্রায় 500 হেক্টর জমির ফসল। জেলায় নদ নদীর পানি কমলেও স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা জারি রেখেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা সহ কয়েকটি জেলায় বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। আতঙ্কে দিন কাটছে ভাঙন কবলিত এলাকার মানুষের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুড়িগ্রামের 16টি নদ নদীর মধ্যে তিস্তা, ধরলা, দুধকুমার, গঙ্গাধর, ঝিঞ্জিরাম এবং ব্রহ্মপুত্র নদের 40টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে জরুরি ভিত্তিতে 30টি পয়েন্টে কাজ চলমান। এই শহরের মধ্যে আরো 1-1.5 বাড়ি ছিল, এই 1-1.5 বাড়ি চলে গেছে। ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে, তারপরে এই পর্যন্ত কোনো কাজ হইতেছে না। ভাঙি গেল, আবার এই লোকে দিয়ে সরিয়ে দিয়েছি, তাছাড়া তো উপায় নেই। বাড়িঘর দেখতে বাড়ানো যায় না, বাজার বেশ যাওয়া যায় না, বুঝেন নাই। পরিবার নিয়ে অনেক সমস্যাতে আছে। আমি 80,000 টাকা এনজিও থেকে লোন উলাইয়া এই পটল ক্ষেত করছি, শশা করছি এবং পাট ক্ষেতও করছি। এখন বন্যা আসে সব চলে গেল। প্লাবন পরিস্থিতির আরো খবর জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, প্লাবিত এলাকায় ভোগান্তি কতটা বেড়েছে এবং স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ কি চোখে পড়ছে কিনা একটু জানাবেন। জ্যোতি, আপনি সংবাদে যেমনটি বলছিলেন এবং সাধারণ মানুষ যে তাদের ভোগান্তির কথাটা বলছে, এটা থেকে এখনো কিন্তু মুক্তি মেলেনি। কেননা গেল 2 দিন থেকে বন্যা স্থায়ী হলেও আজকে বিপদসীমার নিচ দিয়ে পানি কমে গেলেও নিম্ন অঞ্চলে যেসব রয়েছে প্রায় 4.5 শতাধিক চর অঞ্চলে, বলতে গেলে 100 থেকে 150টি চর অঞ্চলের নিম্ন অঞ্চলের ঘরবাড়ি কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। যদিও ঘরবাড়িতে পানি ওঠেনি, আশেপাশে যে যোগাযোগ ব্যবস্থাগুলো সেগুলো পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে তাদের দুর্ভোগটা বর্তমানে স্বাভাবিক জীবনের চেয়ে কিছুটা হলেও দুর্ভোগটা বেশি। আমরা কৃষি বিভাগ যেটা আমাদেরকে জানিয়েছে, আজকে সকাল পর্যন্ত 500 হেক্টর কৃষি জমি বিভিন্ন চর অঞ্চলের বাদাম, করলার, পটল, শশা সহ বিভিন্ন সবজি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা ধরলা নদীর পাশেই একটি নিম্নাঞ্চল জায়গা, সেগুলো পুরোটাই বিস্তীর্ণ কৃষি জমিগুলো এখন পানির নিচে নিমজ্জিত হয়ে রয়েছে। এখানটায় ধানের বীজতলা সহ সব ধরনের
ধরনের সবজি। আর যেটা সংবাদে বলছিলেন প্রায় 40টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। আমরা বিভিন্ন সূত্রে এবং স্থানীয় জনপ্রতিনিধির কাছে জানতে পেরেছি যে কুড়িগ্রামে যে ভাঙনটা অব্যাহত রয়েছে সেটা যে শুধু যে বন্যা কিংবা বর্ষার কারণে যে ভাঙে এটা কিন্তু না, এটা আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু কুড়িগ্রামের তাপমাত্রা যেমনটা বেড়েছে ঠিক তেমনি নদী ভাঙনের তীব্রতাটাও বেড়েছে। এর কারণে কুড়িগ্রামে কিন্তু এই বৃষ্টিপাতের কারণে রোগ ব্যাধির সংখ্যাটাও কিন্তু কিছুটা হলেও বেড়েছে। জ্যোতি। নাজমুল, আপনাকে ধন্যবাদ। পদ্মার ভাঙন রোধে শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন তীর রক্ষা বাঁধের কাজ এখনও শেষ হয়নি। বর্ষা শুরুর আগে কাজ সম্পন্ন না হওয়ায় নতুন করে ভাঙনের শঙ্কায় দিন কাটছে নদী পাড়ের হাজারো মানুষের। স্থানীয়দের অভিযোগ, গত বছরের ভাঙন মেরামতে চলমান কাজের গতি খুবই ধীর। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের একটি অংশের অনুমোদন পেতে দেরি হওয়ায় কাজ পিছিয়েছে। গত বছরের ভয়াবহ নদী ভাঙনের স্মৃতি এখনও তাড়া করে শরীয়তপুরের জাজিরার পদ্মাপাড়ের মানুষকে। সেই ভাঙনে অনেকেই হারিয়েছেন বসতভিটা, আবাদি জমি। ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবারও সেই একই ঝুঁকি। তীর রক্ষাবাদ নির্মাণের কাজ চললেও স্থানীয়দের অভিযোগ অধিকাংশ ঝুঁকিপূর্ণ স্থানে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। আবার কিছু অংশে এখনও পূর্ণাঙ্গ কাজ শুরুই হয়নি। ফলে নদীর পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতা বাড়লে নতুন করে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা করছেন তারা। যে বৃষ্টি হয়, বৃষ্টিতে ঢালাই আর নামা জায়গা আর একটা গোতালে আর একটা জায়গা, মানে এই বর্ষার মধ্যে তো বান্ধা তুলিতে না। বর্ষা হিসাব হলো এ তো কোনো বেরিবারদের কোনো শুনি না আর দেখিও না, আর আমরা এগুলি তো বুঝি না। এরা যা কয় তাই আমাকে বিশ্বাস করতে হয়। দ্রুতভাবে যদি কাজটা শেষ করতো, ভালো করে টিকসই বাদ দিত, তাহলে আমাদের জন্য আর কি ভালো হইতো। তবে কাজের ধীরগতির পেছনে প্রশাসনিক জটিলতার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটির দাবি, ক্ষতিগ্রস্ত অংশের নকশা পরিবর্তনের পর প্রকল্পের প্রায় 2 কিলোমিটার অংশ মন্ত্রণালয়ের অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় কাজ নির্ধারিত সময়ে এগোতে পারেনি। গতবার ভাঙনের কারণে আমাদের ডিজাইনটা রিভাইজ করা লাগছে এবং প্রকল্প রিভাইজ করা লাগছে। প্রকল্প রিভাইজের পরে ভেরিয়েশনটা অ্যাপ্রুভ হইতে একটু সময় লাগছে। চেষ্টা করতেছি, এখন কাজ শুরু হয়েছে এবং এবার যদি আমাদের আবহাওয়া ফেভারে থাকে এবং কাজগুলি ঠিকমতো করতে পারি, আমার মনে হয় যে এবার এটা ভাঙনের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। পদ্মার ভাঙন থেকে জাজিরা এলাকার জনপদ রক্ষায় বাস্তবায়ন করা হচ্ছে 10.67 কিলোমিটার দীর্ঘ তীর রক্ষা বাঁধ প্রকল্প, যার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 1202 কোটি টাকা। এর মধ্যে 2 কিলোমিটার অংশের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 260 কোটি টাকা। প্রকল্পটির ওই অংশের কাজ শেষ হওয়ার কথা আগামী বছরের জুন মাসে। তবে চলতি বর্ষায় নদীর আগ্রাসন কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে সেটিই এখন পদ্মাপাড়ের মানুষের প্রশ্ন। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। ফরিদপুরের ভাঙ্গায় গতরাতে 5 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বেলা 11:30টার দিকে ভাঙ্গায় হাসপাতাল মোড় এলাকায় মহাসড়কে অবস্থান নেন বিক্ষুব্ধরা। এতে বন্ধ হয়ে যান যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা 6:30 থেকে রাত 10টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার এক্সপ্রেসওয়েতে 5 গ্রামবাসীর মধ্যে চলে সংঘর্ষ। পুলিশ জানায়, কয়েক মাস আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাপুরিয়া সদরদি গ্রামের এবাদুলকে মারধর করে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দার সহ কয়েকজন। এরপর বিষয়টি মীমাংসাও হয়। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় ফয়সাল সর্দার সহ কয়েকজন যুবককে মারধর করে এবাদুল ও তার সমর্থকরা। পরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের মানুষ। গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সুমন শেখের মৃত্যু হয়। এই ঘটনায় 17 জনকে আটক করেছে পুলিশ। ব্যবসা গরমে যখন অতিষ্ঠ জনজীবন, তখন ভোগান্তি আরও বাড়িয়েছে ঘন ঘন লোডশেডিং। দেশের বিভিন্ন জেলায় দিনের বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ। এর প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়। নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কয়েক স্থানে সড়কে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সেই সাথে বিদ্যুৎ অফিসে ভাঙচুর ও হামলার হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। বিদ্যুৎ নেই, তাই মোমের আলোয় পড়াশোনা করছে 2 শিক্ষার্থী।
দেশের বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিভাগীয় ও জেলা শহরের তুলনায় গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও বেগতিক। ভ্যাপসা গরমের মাঝে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়। সারাদিনে অনলি 8 থেকে 10 ঘন্টা কারেন্ট থাকে। লোডশেডিংয়ের পরিমাণটা অনেক বেশি, যে কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই আগের থেকে খারাপ অবস্থায় আছে। ফজরের নামাজ পড়তে গেলে বিদ্যুৎ নাই, আসর পড়তে গেলে বিদ্যুৎ নাই, মাগরিব পড়তে গেলে বিদ্যুৎ নাই, রাতের বেলা সালফাল এবং বৃদ্ধ মানুষের খুব সমস্যা। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ভালো মতো পড়াশোনা করতে পারতেছি না। গরমের ভেতর আমাদের পড়তে অনেক সমস্যা হচ্ছে। দিনের পর দিন ভোগান্তি সইতে না পেরে অতিষ্ঠ মানুষ সড়কে নেমেও করছেন প্রতিবাদ। সম্প্রতি জামালপুরে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। টাঙ্গাইলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মহাসড়কে চলে স্থানীয়দের বিক্ষোভ। কারেন্ট থাকে না গো, খুব সারা রাত কারেন্টই থাকে না। এই দিন মনে পড়ে যে আনি দূরে 1 ঘন্টা থাকে আর 4 ঘন্টায় থাকে না। রাতের বেলা তো কারেন্ট থাকে না, থাকেই না। দিনে যে একটু শান্তিমতো থাকবো, এই রোদের তাপে থাকা যায় না, বাড়িতেও থাকা যায় না এবং কারেন্টও ডিস্টার্ব করে। সকল কিছুই কারেন্টের উপরে নির্ভর করে। কারেন্ট না থাকলে দেখা গেছে যে ছেলে মেয়েদের পড়ালেখার অসুবিধা, পাশাপাশি বিভিন্ন কাজ কাম করতে অসুবিধা হয়। 2 ঘন্টা পরে কারেন্ট আসে, 1 ঘন্টা কারেন্ট থাকলে। রাত্রেবেলায় যদি কারেন্ট যায় সেক্ষেত্রে তো আসতেই চায় না। কতবার যে কারেন্ট যায় আর আসে সেই হিসাব করতে করতে আমাদের এখন ক্যালকুলেটর লাগে। শেরপুরে বিশ্বকাপ খেলা চলাকালীন লোডশেডিং হলে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে বিদ্যুৎ কর্মকর্তারা। এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় আর্জেন্টিনার ম্যাচের সময় লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ অফিসে হামলার ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুৎ আমাদের জন্য অভিশাপ হয়ে গেছে। কারেন্ট তো আসেই না, বিলের উপরে বিল। লোডশেডিং ব্যাপক হারে আমাদের এখানে পরিলক্ষিত হচ্ছে, যে কারণে আমরা নিজেরাও ভালো করে ক্লাস নিতে পারছি না। সেই সাথে ছাত্রছাত্রীদের অ্যাটেনশন ধরে রাখাটাও আমাদের জন্য খুব কষ্টকর হচ্ছে। আমাদের খুব গরম লাগে, আমরা ক্লাস করতে পারি না। আসে যা কোনো শুন নাই থাকে না। হ্যাঁ, আগে যে কারেন্ট থাকি যে বেতন দিছি, বিল দিছি, এনকা তার সাথে কারেন্ট কম থাকে, বিল বেশি আয়। একদিকে যখন ক্ষোভে ফুঁসছে মানুষ, তখন বিদ্যুৎ কর্মকর্তারা জানালেন চাহিদার তুলনায় সরবরাহ মিলছে কম। তাই শিডিউল করে জেলা, উপজেলা ও শহরে লোডশেডিং দেওয়া হচ্ছে। আমরা এই বিষয়টি আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়কে আসলে অবহিত করছি। পাশাপাশি আমাদের বাংলাদেশ সরকারের আসলে সদের দৃষ্টি আছে এ ব্যাপারে, যে খুব তাড়াতাড়ি হয়তো বিদ্যুতের অবস্থা ভালো হতে পারে। তখন বিদ্যুতের বরাদ্দ যদি আমরা বেশি পাই, তাহলে আমরা আপনাদেরকে আসলে আরো ভালো বিদ্যুৎ দিতে বা সেবা দিতে আমরা চেষ্টা করব। দ্রুত স্বাভাবিক ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 2025-26 অর্থ বছরে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করছে কৃষি বিভাগ। সাতক্ষীরা সদর উপজেলায় 1200 কৃষককে দেওয়া হয়েছে এই প্রণোদনা সুবিধা। সরকারি পত্রে বাঁশের খুঁটির মূল্য প্রতি পিস 50 টাকা। কৃষকদের অভিযোগ, সরবরাহ করা হয়েছে 10 থেকে 20 টাকা মূল্যের বাঁশের খুঁটি। গোবরের জৈব সার বিতরণেও হরিলুট। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সাতক্ষীরা সদর উপজেলায় বিতরণ করা হয়েছে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি। গত সোমবারের এই কর্মসূচিকে চমৎকার উদ্যোগ বলছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। প্রত্যেক কৃষকের গাছ লাগাবে এবং এইগুলো আমরা তদারকি করব প্রতিদিন, প্রতি সপ্তাহে, যাতে আমাদের গাছগুলো জীবিত থাকে। সব ইউনিয়নের তাইছে, সবাই পাইছে, উদ্যোগটা অনেক ভালো। সরকারি পরিপত্রে প্রতি পিস গাছের চারা 160 টাকা, বাঁশের খুঁটি 50 টাকা এবং জৈব সার প্রতি কেজি 4 টাকা দর ধরা হয়েছে। পরিবহন ও আনুষঙ্গিক অপ্রত্যাশিত ব্যয়ও ধরা হয়েছে আলাদাভাবে, যেখানে প্রতি কৃষক 5টি গাছের চারা, 150 কেজি জৈব সার ও 5টি বাঁশের খুঁটি পাবেন। তবে অভিযোগ, বাস্তবে দেয়া হয়েছে 40 কেজি জৈব সার। 5টা চারা পেয়েছি, 5টি বাঁশ আর সার একখানা। এদিকে কৃষকদের স্বাক্ষর নেওয়া হয়েছে 150 কেজির সার প্রাপ্তির স্বীকারপত্রে। যমুনার ক্যামেরায় ধরা পড়লে উত্তর নেই এই উপসহকারী কৃষি কর্মকর্তার। এছাড়া কৃষকদের দাবি, সরবরাহ করা প্রতি পিস বাঁশের মূল্য 10 থেকে 20 টাকা। জৈব সার কতটুকু দেওয়া হচ্ছে? বাস্তবে এইখানে আছে আপনার 150 কেজি। এটা একটু সমস্যা আছে, একটু এই করে বলি।
না, এটা স্যারের কাছে শুনে একটু বেশি ভালো হয়। ন্যায্য মূল্যের দামের কথা বলতে 20 টাকার উপরে যাবে না বাস। 10 টাকা পিস হতে পারে, 10 থেকে 15 টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের অভিযোগ ভিত্তিহীন। গোবর সার 150 কেজির পরিবর্তে দেয়া হয়েছে 600 টাকা মূল্যের 40 কেজির কোম্পানির সার। আর খামার বাড়ির কর্মকর্তা বলছেন বস্তার মূল্য 480 টাকা। পচা গোবর আমাদের এখানে আমরা পাইনি, কাঁচা গোবর ছিল। এই জন্য আমরা ওই সমমূল্যের ট্রাইকোকম্পোস্ট জৈব সার 600 টাকা বস্তা ওইটা আমরা দিচ্ছি, এবং এটা গুণগত মান আরও বেশি ভালো। আমার জানা মতে ওটা 480 টাকা করে সিআই কোম্পানি দাম নিয়ে থাকে, এটা আমার জানা আছে। কিন্তু উনি যিনি আমাদের উপজেলা কৃষি অফিসের মহোদয় যে কত দামে নিয়েছে সেটা আমি ভালো করে বলতে পারবো না। সরকারি পত্রে এই বাঁশের অংশটির মূল্য 50 টাকা। কৃষকদের দাবি এটির দাম হতে পারে 10 থেকে 20 টাকা। কৃষকের দাবির বিষয়টি আমরা যাচাই করতে চাই, নিতে চাই একটি নমুনা নিয়ে বাঁশ ব্যবসায়ী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে হাজির যমুনা টেলিভিশন। কর্মকর্তা বলছেন মান খারাপ, মূল্য 10 টাকার বেশি নয়। মনে হচ্ছে এটা নিম্নমানের বাস, এটা তো মানে যেভাবে আমাদের দেওয়ার কথা সেভাবে হয়নি। এটার দাম তো 10 টাকা বেশি হবে না, 10 থেকে 8 টাকা 10 টাকা হবে, এরকম আমার কাছে মনে হয়েছে। 40 থেকে 50 টাকা হাইস কিনা পড়ে আস্ত বাস। আর এই বাসটা আপনি যে বাসটা পিসটা দিয়েছেন এর দাম ওই অনুযায়ী হিসাব করলে 15 টাকা পিস পড়ে। এবার জেলা প্রশাসক কার্যালয়ে যমুনা টেলিভিশন হিসেব কষে দেখা যায় বাঁশের খুঁটি ও জৈব সার বিতরণে সদর উপজেলা কৃষি কর্মকর্তা লুটেছেন 3,24,000 টাকা। কৃষি বিভাগের এই অনিয়মের বিষয়ে ক্যামেরায় কথা বলতে চান না সাতক্ষীরা জেলা প্রশাসক, তবে আমাদের জানিয়েছেন তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। জেলায় এই প্রকল্পের আওতায় রাখা হয়েছে 48,600 কৃষককে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে 1,71,13,500 টাকা। অভিযোগ হরিলুট করছে কৃষি বিভাগ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। পিরোজপুর শহর ও পৌর এলাকার বেশিরভাগ খাল দখল দূষণে এখন মৃতপ্রায়। নজিরবিহীন দখলে অস্তিত্ব হারিয়েছে কয়েকটি। স্থানীয়রা বলছে বছরের পর বছর ধরে বেদখল হতে থাকলেও সেদিকে নজর নেই প্রশাসনের। কর্তৃপক্ষের হিসেবে পৌর এলাকায় খালের সংখ্যা 42টি, যা বর্তমানে শুধু কাগজ কলমেই। পাশাপাশি পৌরসভার মধ্যে নির্মিত প্রায় 60 কিলোমিটার ড্রেন পরিণত হয়েছে ময়লার আবর্জনার ভাগাড়ে। পিরোজপুর পৌরসভার 2 ও 4 নং ওয়ার্ডের শিকারপুর এবং ঝাটকাঠি ভারানী খালের চিত্র এটি। একসময়ের খাল এখন পরিণত হয়েছে নালায়, অথচ স্থানীয়রা বলছে কয়েক বছর আগেও এই খাল দিয়ে বড় বড় নৌকা চলাচল করত। 1885 সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয় পিরোজপুর। প্রায় 30 বর্গ কিলোমিটারের এই পৌরসভার 42টি খালের মধ্যে মূল শহরের বেশিরভাগ খালই বিভিন্ন সময়ে দখল করে গড়ে তোলা হয়েছে স্থাপনা। এতে একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে পানি চলাচলের স্বাভাবিক গতি, অন্যদিকে পানি না পেয়ে ভরাট হয়ে যাচ্ছে অন্য অনেক খাল। ফলস্বরূপ বর্ষা এলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। অধিকাংশ খালি দেখা যায় যে জমি দখলদাররা এটা দখল করে নিয়ে গেছে। আমার এই পিছনে একটা খাল আছে, খালটা একদম বাজেয়াপ্ত হয়ে গেছে। আশেপাশে বেশিরভাগই খাল ভরাট করার কারণে এখান থেকে পানি চলাচল করে না, যার কারণে সবাই ময়লা আবর্জনা সবগুলো ফেলে খালগুলো একদম নোংরা করে ফেলেছে। 1977 ও 1981 সালে দুইবার পিরোজপুরের খাল খননে অংশ নিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পিরোজপুরে আসেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর খাল নিয়ে বিশেষ উদ্যোগে আশার আলো দেখেছিল জনগণ। তবে স্থানীয় প্রশাসনের এ বিষয়ে কোনো পদক্ষেপ নজরে না আসায় অনেকটাই ক্ষুব্ধ স্থানীয়রা। পৌরসভার পানি আমরা ঠিকভাবে পাই না, তো খালের পানিটা যদি আমরা ঠিকভাবে পেতাম তাহলে দেখা গেছে এলাকার পানির সংকটটা অনেক বেশি দূর হতো। সরকার বা পৌরসভা দিয়ে আমাদের ময়লা নেওয়ার মতো কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখি না। ময়লার মতোই হচ্ছে মশার যন্ত্রণায় আমরা দিনের বেলাও কেউ বেরোতে পারি না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাল সংস্কার ও পুনরুদ্ধারের প্রস্তাবনা নির্দিষ্ট মন্ত্রণালয়ে এরই মধ্যে পাঠানো হয়েছে। দ্রুত প্রস্তাব অনুমোদনের প্রত্যাশা পৌরসভার নির্বাহী প্রকৌশলীর। 8 কিলোমিটার খাল সংস্কার বা পুনরুদ্ধার করার জন্য প্রথম যে ধাপ সেইটা আমরা প্রেরণ করেছি। আশা রাখি ওগুলো যদি অনুমোদন হয়ে আসে তাহলে আমরা এটা খালগুলো সচল করতে পারবো। তখন অটোমেটিক সচল হলেই এই যে অবৈধ দখল সেটা অটোমেটিক থাকবে না।
30 বর্গ কিলোমিটারের এই পৌরসভায় লক্ষাধিক জনগণের বসবাস। পৌরসভার 42টি খালের বেশিরভাগ এরই মধ্যে ভরাট ও দখল হয়ে গেছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।